ঢাকা বিশ্ববিদ্যালয় এক জীবন্ত ইতিহাস। ইতিহাসের এক চলমান অধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক ইতিহাসে অয়ময় প্রভাবক ভূমিকা পালনকারী এ বিদ্যাপীঠ দেশ ও জাতিগত ভাবাদর্শ ও নানান আন্দোলনের নেতৃত্ব নির্মাতা। শতবর্ষ পার করে আজ ১০৪ বছরে পা দিয়েছে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯০৫ সালে যে দেশ একটা পার্টিশনের চেষ্টা হয়েছিল, সেই পার্টিশনটা নাকচ হয়ে গেল এবং নাকচ হওয়ার পরে এটার ক্ষতিপূরণ হিসেবে এই একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেতে হতো এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য এখানকার মানুষের অসুবিধে ছিল, থাকার জায়গা নাই, অর্থনৈতিক অসুবিধা। ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়াতে একটা বড় পরিবর্তন এলো সমাজে। সেটা হলো যে মধ্যবিত্ত শ্রেণীটা গড়ে ওঠার একটা সম্ভাবনাটা আরও বাড়লো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানটা কিন্তু আমি ওইভাবে দেখি যে শিক্ষাক্ষেত্রে এর অবদান আছে, কিন্তু সামাজিক ক্ষেত্রে এর অবদানটা আরও বেশি। এই অর্থে যে এখান থেকে শিক্ষিত মানুষরা যে নানান রকম কর্মে নিয়োজিত হয়েছেন, দক্ষতা প্রমাণ করেছেন, তাদের উপার্জন বেড়েছে, দেশ বিদেশে ছড়িয়েছেন। কেবল যে মুসলমান সম্প্রদায়ের জন্য এই সুবিধা হলো তা না, এইটার সুবিধা হলো হিন্দু সম্প্রদায়ের জন্য, অর্থাৎ সকল সম্প্রদায়ের জন্য। প্রথম দিকে কিন্তু ছাত্র সংখ্যার যদি আপনি দেখেন, এইটার অধিকাংশ ছাত্রই হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের। এইখানে শিক্ষকরাও হিন্দু সম্প্রদায়েরই লোক ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের যেটা আমি দেখি যে একটা ঐতিহাসিক চরিত্র, সেটা হলো বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো সাম্প্রদায়িকতা ছিল না, এবং এই বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র শিক্ষক সম্পর্কের ক্ষেত্রে একটা গণতান্ত্রিক সম্পর্ক ছিল। এটা একটা আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু স্থানীয় লোকরাও কিন্তু সাহায্য করেছেন। যে স্থানীয় লোকরাও দের বাড়িতে অনেক ছাত্র থাকতো, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আর আপনি যদি সংস্কৃতির কথায় বলেন, সংস্কৃতির ক্ষেত্রে যে অবদান শিল্প সাহিত্য এগুলোতে, সেটা তো অসাধারণ অবদান। ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ে ভূমিকা আছে। আবার এই যে হিন্দু মুসলমানের মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে বিরোধ হচ্ছে, তার ফলে যে নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে, পাকিস্তান রাষ্ট্র, সেইখানেও তাদের এটা ভূমিকা আছে। আবার যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়ে গেল, তারপরের ইতিহাস তো সেই ইতিহাসেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, শিক্ষকরা অনেক বড় ভূমিকা রেখেছেন। আপনি যদি দেখেন রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন, এমনকি 1948 সালে জিন্নাহ সাহেব যখন আমাদের এই রেস কোর্স ময়দানে উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে বলেছিলেন, তখন সেখানে নো নো বলে আওয়াজ উঠেছিল ক্ষীণ কণ্ঠে। দুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে জিন্নাহ সাহেব যখন একই কথা আবার বললেন, তখনও সেখানে প্রতিবাদ হলো। তারপরের থেকে এই যে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, আইয়ুব বিরোধী আন্দোলন, 69-এর অভ্যুত্থান, তারপরে পাকিস্তানের পতন হওয়ার পরে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো। বাংলাদেশের ক্ষেত্রেও যে সামরিক শাসন এসেছে, স্বৈর শাসন এসেছে, তার বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয় ভূমিকা নিয়েছে। তো এই দিক থেকে এই বিশ্ববিদ্যালয়কে কেবল যে শিক্ষাগত মান দিয়েই বিচার করা যাবে তা না, এর যে সামাজিক অবদান, এর যে রাজনীতির ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো বটেই, ছাত্ররা আরও বেশি করে যে ভূমিকা নিয়েছেন, সেই ভূমিকাগুলোকেও আমাদের স্মরণ করতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধে এই তো সে তার পটভূমি তৈরি এই বিশ্ববিদ্যালয় হয়েছিল, এবং মুক্তিযুদ্ধে আমাদের শিক্ষকরা শহীদ হয়েছেন, ছাত্ররা শহীদ হয়েছেন, আমাদের ছাত্ররা অংশগ্রহণ করেছেন। সারা পৃথিবীতে খুঁজলেও এরকম বিশ্ববিদ্যালয় কম পাওয়া যাবে যাকে এইরকম সব দায়িত্ব নিতে হয়েছে। তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জ 1912 সালে 29 জানুয়ারি 3 দিনের এক সফরে ঢাকা আসেন। এ সময়
নবাব স্যার সলিমুল্লাহ সহ ১৯ জন মুসলিম নেতার একটি প্রতিনিধি দল গভর্নর জেনারেলের সাথে সাক্ষাৎ করেন। বঙ্গভঙ্গ রদের ফলে বাংলার মুসলমানরা সব দিক থেকে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে, এর ক্ষতিপূরণ স্বরূপ ঢাকা একটি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রতিষ্ঠা করার দাবি করেন তারা। ফলে ১ জুলাই ১৯২১ সালে মাত্র ৩টি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে নবাব সলিমুল্লাহ এর দান করা প্রায় ৬০০ একর জমির উপর ঢাকার সবচেয়ে অভিজাত ও সৌন্দর্যমণ্ডিত রমনা এলাকায় প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করেন। স্যার পিজে হার্টগ ছিলেন ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ঢাকা ইউনিভার্সিটি। যে এই অঞ্চল কিন্তু শিক্ষাক্ষেত্রে পিছিয়ে ছিল, বিশেষ করে মুসলমানরা। এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতেন তাদের মাত্র 10% মুসলমান ছাত্রছাত্রী ছিলেন। তখন যে এই অঞ্চলে যে পূর্ব বাংলা, সেখানে তো লর্ড হার্ডিঞ্জ হু ইজ দ্য গভর্নর জেনারেল, উনি আসলেন। তখন একটা ডেলিগেশন দেখা করেছিলেন ওদের সাথে। ডেলিগেশন নেতৃত্ব দিয়েছিলেন নবাব স্যার সলিমুল্লাহ, নবাব নওয়াব আলী চৌধুরী এবং শেরে বাংলা এ কে ফজলুল হক। তার এই প্রথম দাবি উপস্থাপন করেন। ১৯১৭ সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে নবাব নওয়াব আলী চৌধুরী একটা বিল উপস্থাপনের প্রস্তাব করেন। সেই আলোকে আরও এগিয়ে আসলো। তারপরে তো আলটিমেটলি উই স্টার্টেড আওয়ার জার্নি অ্যাজ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। তখন যে মডেলটা ছিল সেটা ছিল, যে কনসেপ্টটা ছিল ফুল রেসিডেন্সিয়াল একটা কনসেপ্ট। বলা হতো অক্সফোর্ড অফ দ্য ইস্ট, বিকজ ইট ওয়াজ অক্সফোর্ড মডেল। এই অক্সফোর্ড মডেলটা ধারণ করেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, যে সব ছাত্রছাত্রী থাকবে রেসিডেন্সিয়াল স্টুডেন্ট হিসাবে এবং শিক্ষা কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত থাকবে রেসিডেন্সিয়াল স্টুডেন্ট হিসাবে। অক্সফোর্ড অফ দ্য ইস্ট কথাটার সাথে কিন্তু একটা কোয়ালিটির ক্যারেক্টার, কোয়ালিটি কনোটেশনও থাকে, যে মানুষের প্রত্যাশা ছিল, জনগণের প্রত্যাশা ছিল, এই অঞ্চলের প্রত্যাশা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক দূরে গিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এটা এমনই একটা যে সবাইকে সম্পৃক্ত করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে, সবাই কোনো রকম কারোর জন্য ভেদাভেদ থাকবে না। একেবারে সেই কৃষকের সন্তান আসবে, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, উচ্চ মধ্যবিত্তরা আসবে, সবাই সুযোগ পাবে এবং এর মধ্যে দিয়ে একটা নতুন সমাজ সৃষ্টি হলো, মধ্যবিত্ত সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ফার্স্ট ক্লাস ফজিলতুন্নেসা গণিতে। তা এখন তো দেখতে পাচ্ছি আমরা 52% ছাত্রী। যে প্রত্যাশা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বহু দূরে এগিয়ে যাবে, সে প্রত্যাশা কিন্তু পূরণ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকছে। পিছিয়ে থাকার মেইন কারণ গবেষণার সুযোগ সুবিধা অনেক সীমিত এবং বাজেটারি অ্যালোকেশন ইজ ভেরি পুয়ার, যে কারণে যে টাকাটা দরকার গবেষণা করার জন্য, পড়াশোনার অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য, গুড ল্যাবরেটরি, গুড লাইব্রেরি, এগুলো করা সম্ভব হচ্ছে না। এখানে আমরা মনে করি যথেষ্ট পরিমাণে এই সরকারকে এগিয়ে আসতে হবে, সহযোগিতা হাত বাড়িয়ে, এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনও তাদের দায়িত্ব পালন করবে। এডুকেশনের জন্য যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোয়ালিটি টিচার্স। যে টিচাররা সবচেয়ে মেধাবী, যে ছাত্র হিসেবে সবচেয়ে মেধাবী ছিল, তাকেই যেন আমরা শিক্ষকতায় আকর্ষণ করতে পারি, আকৃষ্ট করতে পারি। এটার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে উপাচার্যকে। আমি আশা করব যত কিছু লিমিটেশন থাকুক না কেন, যত বাধা বিঘ্ন থাকুক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যথাযথ ভূমিকা পালন করবে। অতীতে বিভিন্ন সেক্টরে পড়াশোনায় তো তারা ডেফিনেটলি, পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ছোট করে দেখছে। তারা অলওয়েজ দে রিকগনাইজ দেয়ার মেরিট এবং তারা বাইরে গিয়ে খুব সফলতার স্বাক্ষর রাখছে। তো সেটা যদি হতে পারে, আমাদের প্রত্যাশার জায়গাটা অনেক বৃদ্ধি পাচ্ছে। এই বিশ্ববিদ্যালয় এর প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ। দেশভাগের পর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের অধিকার আদায়ে যে বলিষ্ঠ সংগ্রামের সূচনা হয়, তা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকেই। ৬২র শিক্ষা আন্দোলন, ৬৬র ৬ দফা,
1969-এর গণ অভ্যুত্থান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও কর্মচারীরা অগ্রণী ভূমিকা পালন করেন। 1921 সালের 1 জুলাই আনুষ্ঠানিকভাবে একটি ঢাকা বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা শুরু করে। মাত্র 3টি অনুষদের অধীনে 12টি বিভাগ, কলা অনুষদের অধীনে 8টি, বিজ্ঞানের 3টি এবং আইন অনুষদের অধীনে 1টা বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল একটা আবাসিক পাঠদানকারী গবেষণা এবং রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি। অক্সফোর্ডের আদলে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেই কারণে এটাকে অক্সফোর্ড অব দি ইস্টও বলা হতো। এবং সেখানে 3টি আবাসিক হলও প্রতিষ্ঠাকালীন সময়ে শিক্ষার্থীদের জন্য করা হয়েছিল। একটা কসমোপলিটন হল হিসাবে ঢাকা হল, মুসলমানদের জন্য মুসলিম হল এবং হিন্দু সম্প্রদায়ের ছাত্রদের জন্য জগন্নাথ হল। সময়ের আবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তার শতবর্ষ, গৌরবময় শতবর্ষ পূর্ণ করেছে এবং এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান যে দায়িত্বটি সেটি হচ্ছে বিদ্যমান জ্ঞানের অবিরত চর্চা এবং গবেষণার মধ্য দিয়ে নতুন জ্ঞান সৃষ্টি। এটা হলো একটা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এবং মূল দায়িত্ব। স্যার পি.জে হার্টগ, যিনি বিশ্ববিদ্যালয় স্যাডলার কমিশনের সাথেও যুক্ত ছিলেন, তাকে প্রথম উপাচার্য হিসাবে নিয়োগের মধ্য দিয়ে তিনিই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা একাডেমিক প্ল্যান, কর্মপরিকল্পনা তিনি প্রণয়ন করেছিলেন। সেই কর্মপরিকল্পনার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক এবং গবেষণার কার্যক্রম শতবর্ষ ধরে নিরবিচ্ছিন্নভাবে তারা পরিচালনা করেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু ব্যতিক্রম। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেবলমাত্র একাডেমিক এবং গবেষণার কাজের মধ্যেই তার দায়িত্ব সীমাবদ্ধ রাখেনি। প্রতিষ্ঠার পর থেকেই ব্রিটিশ বিরোধী ঔপনিবেশিক আন্দোলন, পরবর্তীতে পাকিস্তান মুভমেন্ট, পাকিস্তানের সময়ে যে নব্য ঔপনিবেশিকবাদী আন্দোলন, বিশেষ করে পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে অগণতান্ত্রিক এবং বিমাতাসুলভ আচরণ, সেটার বিরুদ্ধেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে। 52 রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, মুক্তি সংগ্রামের প্রতিটি পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক কার্যক্রমের সাথে সাথে এই দায়িত্বটাও পালন করেছে। স্বাধীনতা উত্তর বাংলাদেশেও ঢাকা বিশ্ববিদ্যালয় একই ধারায় তার দায়িত্ব পালন করে গেছে। একদিকে একাডেমিক এবং গবেষণা কার্যক্রম, একই সাথে সকল অগণতান্ত্রিক অন্যায্য যে কর্মকাণ্ড আছে সেটার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় তার দায়িত্ব পালন করেছে। 1990 সালে যে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের কথা দেখেছি, সেই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নেতৃস্থানীয় অগ্রণী ভূমিকা পালন করেছে। স্বাধীন সার্বভৌম যে বাংলাদেশের অভ্যুদয় এবং এই বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার প্রধান চালক শক্তি যারা ভূমিকাটা পালন করেছে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের অহংকারের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের গৌরবের ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অসামান্য অবদান রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পতাকা প্রথমবার উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধের 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। 1921 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। যখন ব্রিটিশ সরকার 1905 সালে বাংলাকে 2 ভাগ করেন, তার বিরুদ্ধে মুসলমান জমিদার এবং এলিট সম্প্রদায় আন্দোলন করে এবং 1911 সালে এসে তৎকালীন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করে, অর্থাৎ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলাকে আবার এক করে দেয়। এই একত্রিতকরণের ফলে পূর্ববঙ্গের মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় এবং এই ক্ষোভের মধ্য দিয়ে এবং এই ক্ষোভকে একটি রাজনৈতিক আন্দোলনের রূপান্তরের যিনি সামনে এগিয়ে নিয়ে যান তিনি হলেন তৎকালীন 1906 সালে যে মুসলিম লীগ হয় নবাব সলিমুল্লাহর নেতৃত্বে, সেই নবাব সলিমুল্লাহ এর নেতৃত্ব দেন এবং তার নেতৃত্বে এই আন্দোলনের ফলে আমরা জানি যে পূর্ব বাংলার মুসলমানদের এই আন্দোলনকে দমানো এবং তাদের খুশি করা এবং তাদের পুরস্কার হিসেবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মধ্য দিয়ে মূলত পূর্ব বাংলার কৃষক সম্প্রদায়ের মধ্যে যাদের শিক্ষার আকাঙ্ক্ষা ছিল, শিক্ষার আগ্রহ ছিল, মুসলমান সম্প্রদায়ে যারা দীর্ঘদিন শুধুমাত্র আরবি এবং ফার্সি পড়তো, মাদ্রাসা শিক্ষার মধ্যে গণ্ডির মধ্যে থাকতো, তাদের মধ্যে একটি
রেনেসা তৈরি হয়, তাদের মধ্যে একটি আলোড়ন তৈরি হয়। তারা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে তারা একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে অনুপ্রবেশ করে। মূলত আজকে আমরা যে বাংলাদেশকে দেখছি, 1947 সালের যে চেতনা, 1971 সালের যে চেতনা এবং তৎপরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে এই অঞ্চলের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভূমিকা, তার গোড়াপত্তন হয় মূলত 1921 সালের এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এই বিশ্ববিদ্যালয়ে গত 100 বছরের অধিককাল সময় ধরে যারা পড়ালেখা করেছে, তাদের পড়ালেখাময় শিক্ষার মধ্য দিয়ে এই অঞ্চলের মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর মধ্যে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং স্বাধিকারের যে চেতনা তৈরি হয়, সেই চেতনার ফলেই একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সৃষ্টি হয়, যার ফলে আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে গেলে, আমাদেরকে সাথে কেউ বৈষম্য করলে আমরা সেটা চট করে বুঝতে পারি এবং আমরা রুখে দাঁড়াই। যেটা আমরা দেখি 48 সালে ভাষা নিয়ে যখন বৈষম্য করার কথা বলা হয়, তো 1970 সালের নির্বাচনে যখন বৈষম্যের আমরা গন্ধ পাই, 71 সালের স্বাধীনতা আন্দোলন হয় এবং তৎপরে বাংলাদেশ সৃষ্টির পরে 90 সালের গণতান্ত্রিক আন্দোলন, এরপরে 2024 সালের আন্দোলন, এই যে ধারাবাহিক গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ ঘটে ঢাকা বিশ্বের মধ্য দিয়ে, এটা হঠাৎ করে একদিনে হয়নি। এটা গত 100 বছর আগে থেকে যে জ্ঞান, প্রজ্ঞা এবং মননের পরিবর্তন ঘটেছে এই অঞ্চলের মানুষের, তারই একটি চূড়ান্ত পরিণতি। বাংলাদেশের প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে। বাংলাদেশ বিনির্মাণে যারা কাজ করছে দেশে বিদেশে, তাদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই। আজকের যে বাংলাদেশ আমরা দেখছি, সেই বাংলাদেশ গঠন, বাংলাদেশ প্রতিষ্ঠা, বাংলাদেশ বিনির্মাণ, বাংলাদেশের উন্নয়ন, তার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয় শতভাগ অবদান রাখছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন সহ বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পরতে পরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে আছে। 2024 সালের জুলাই মাস থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 36 দিনের এ আন্দোলনে ক্ষমতালোভী শেখ হাসিনার পদত্যাগ এক দফা দাবিতে পরিণত হলে শেষ পর্যন্ত পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। শুধু আন্দোলন আর শিক্ষায় নয়, সাহিত্য, শিল্প, নাট্যচর্চা, সঙ্গীতের অনন্য ঐতিহ্য গড়ে তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তিত্ব। ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সঙ্গে তো রাজনৈতিকতার একটা গভীর সম্পর্ক আছে, কিন্তু একই সঙ্গে ওই সময় সারা পৃথিবীতে উচ্চশিক্ষার যে মান, সেটা রক্ষা করার ব্যাপারেও নথিপত্র পর্যাপ্ত পরিমাণে সাক্ষ্য দিচ্ছে যে সবারই আগ্রহ ছিল। এবং প্রথম যে আমাদের উপাচার্য হয়েছিলেন, অনেকেই বলেন, বেশিরভাগ লোকই বলেন যে তার একাডেমিক নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মান অর্জনে খুবই সাহায্য করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে আমরা জানি যে একটা রাজনৈতিকতার সম্পর্ক আছে, সেই ইতিহাসটা আমরা জানি, কিন্তু তৎকালীন দুনিয়ার উচ্চশিক্ষার যে মান, সেটা রক্ষা করেই আসলে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাটা করা হয়েছিল। নথিপত্র পর্যাপ্তভাবে সাক্ষ্য দেয় যে ওই মান অনেকাংশে তারা রক্ষা করেছিলেন এবং বেশিরভাগ লোক একমত যে পিজে হার্ডগ এখানকার প্রথম ভিসি হওয়ার কারণে তার যে প্রশাসনিক ক্ষমতা, তার যে একাডেমিক দূরদর্শিতা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একাডেমিক্যালি প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। একাডেমিক সক্ষমতা সত্ত্বেও কিংবা এটার মান রক্ষিত হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক তাৎপর্যই আমরা দেখব যে অন্তত 100 বছরের ইতিহাসে কিংবা তারও বেশি সময়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়েছে। এখন আমাদের সময় এসেছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ব্যাপারগুলোতে অপেক্ষাকৃত বেশি মনোযোগী হব এবং ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন প্রাতিষ্ঠানিক গুণগত দিক থেকে একটা উঁচু মর্যাদায় আসীন হয়, সেদিকে আমরা অপেক্ষাকৃত বেশি মনোযোগী হব। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের প্রাণকেন্দ্রে হওয়ার কারণে এটা প্রথম থেকেই যাকে বলে আরবানাইজেশন,
বা নগরায়ন, মিডল ক্লাস বা মধ্যবিত্ত তৈরি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে আসছে। এই ভূমিকা নানান কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও পালন করছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিকতা হয়তো আগের মতো আর নেই। না থাকার প্রধান কারণ হলো এই যে 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই ছিল সম্ভাব্য মধ্যবিত্ত, কিন্তু এখন আসলে প্রচুর বিকল্প তৈরি হয়েছে, সারা পৃথিবীতে ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এমত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পূর্বতন ধারাবাহিকতার সঙ্গে তার একাডেমিক নতুন একটা মাত্রা গুণগতভাবে যুক্ত করতে না পারে, তাহলে আগামী দিনগুলোতে দেশের কেন্দ্রীয় ভূমিকা পালন করা হয়তো তার পক্ষে আর সম্ভব হবে না। সমাজের যারা সংশ্লিষ্ট মানুষ, যারা গণ্যমান্য এবং সরকার, সবাইকে আহ্বান জানাবো যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়নের জন্য দূরসঞ্চারী এবং মানসম্পন্ন কার্যক্রম গ্রহণ করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অধিকাংশ উপদেষ্টা এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। আজকে 1 জুলাই 2025 সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন এবং সেই অর্থে জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। এ জাতির যাবতীয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে এ বিশ্ববিদ্যালয় জাতির পাশে ছিল এবং তার ভূমিকা পালন করেছে। রাজনৈতিক সামাজিক আন্দোলনে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী জাতির পাশে ছিল এবং যার যার পর্যায় থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেটি 52-র ভাষা আন্দোলনই হোক, 71-এর আমাদের মহান মুক্তিযুদ্ধ হোক, কিংবা আরও সম্প্রতি আমাদের 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানই হোক। আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য যেটি আমি মনে করি তা হলো এদেশের মানুষ আমাদের উপর বিশ্বাস স্থাপন করেছেন। যে কোনো বিপদে তারা আমাদেরকে ডেকেছেন, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, তারাও আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের মানব সম্পদ এই সমাজের জন্য, এই দেশের জন্য এই প্রতিষ্ঠান থেকেই তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি পদ, গুরুত্বপূর্ণ বেসরকারি এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর পদ, শিল্প, সাহিত্য, মননশীলতা চর্চার যে কোনো গুরুত্বপূর্ণ শাখায় ছাত্র, শিক্ষক তাদের পদচারণায় সবসময় মুখর। আমাদের গুরুত্বপূর্ণ যে ইনোভেশনগুলো সামাজিক পর্যায়ে, এগুলো মূলত আমাদের গবেষণাগার থেকেই সূচিত হয়েছে। আমরা একটি বড় মাপের এন্ডাওমেন্ট ফান্ড তৈরি করেছি গবেষণার জন্য। আমরা অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে, অবকাঠামোগত এবং অপরাপর সীমাবদ্ধতার মধ্যেও মোটামুটি কিউরেলি সিমন্স বা QS র্যাঙ্কিংয়ে আমরা দেশের প্রধান বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের স্থান এখনও ধরে রাখতে পেরেছি এবং আমরা এখন মোটামুটি গ্লোবালি 600-র মধ্যে আমরা অবস্থান করছি। এটি কমপ্লেসেন্ট হবার সুযোগ নেই, আরও অনেক ভালো আমাদের করতে হবে, কিন্তু আমরা ওই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সবসময় থাকবার জন্য আপনাদের সবাইকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের তরফ থেকে সম্মান জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি এবং আমরা সবাই মিলে আমাদের সামনে মানুষের রক্তের বিনিময়ে যে একটা নতুন সুযোগ তৈরি হয়েছে সেটি যেন কাজে লাগাতে পারি এবং আমাদের এই দেশটিকে যেন আমরা পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাপর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে, সরকারকে সাথে নিয়ে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়ে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের এই সুযোগটুক আমরা সবাই মিলে কাজে লাগাতে চাই। এটি আমাদের একটি এখন প্রধান লক্ষ্য। নতুন প্রযুক্তি ও চ্যালেঞ্জ মোকাবেলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান করে নেবে বিশ্ব দরবারে। আপন গৌরবে দাঁড়িয়ে থাকুক স্বমহিমায়।